আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানে ব্যাপক বিক্ষোভ। একের পর এক বিপদে নেতানিয়াহু, দূরত্ব বাড়াচ্ছেন ইসরায়েলি রাজনীতিবিদরা। ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা। ইরানি জনগণের প্রতিরোধের কাছে হেরে গেছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, তেহরান। মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভান্ডার সিল করছে ইরান। ওমানের সাগরে আবারও মার্কিন হামলা, আরেক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের গণগ্রেপ্তার করা হচ্ছে? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ইরান শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের মধ্যে তীব্র সংশয় দেখা দিয়েছে। ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিলেও এই চুক্তির বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ হয়েছে। আমি আশা করি তিনি সঠিক বলছেন, কিন্তু আমরা এর আগেও এমন কথা শুনেছি। এর সঙ্গে ছিল একের পর এক ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি। তিনি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে বলেন, তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন কিন্তু মানুষের খরচ কমাতে পারেননি, বরং এসব সিদ্ধান্ত আমেরিকান জনগণের উপর বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলেছে। এদিকে মার্কিন কংগ্রেস সদস্য সেথ মল্টন সম্ভাব্য এই শান্তি চুক্তিকে আরো কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি এটিকে মূলত আত্মসমর্পণের দলিল হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এমএস নাও কে দেয়া এক সাক্ষাৎকারে মল্টন বলেন, এটি একটি ভয়াবহ চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণের দলিল। তিনি আরো বলেন, এই যুদ্ধে এরই মধ্যে করদাতাদের $100 বিলিয়ন ব্যয় হয়েছে। 14 জন আমেরিকান নিহত হয়েছে। আর শেষ পর্যন্ত আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যার ফলে এমন একটি প্রণালী আবার খুলে দেওয়া হচ্ছে যেটি যুদ্ধ শুরুর আগেই খোলা ছিল। তাহলে এটিকে কিভাবে বিজয় বলা যায়? ট্রাম্প সমর্থকদের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংঘাত থেকে বের করে আনবে। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা কতটা নিশ্চিত হয়েছে তা স্পষ্ট নয়। তাদের মতে শুধু যুদ্ধবিরতি বা সাময়িক উত্তেজনা কমানোকে সাফল্য হিসেবে দেখা যাবে না, বরং যুদ্ধের খরচ, নিরাপত্তা ঝুঁকি এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে সম্ভাব্য এই শান্তি চুক্তি এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও বিরোধীরা এর শর্ত ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কঠোর প্রশ্ন তুলছেন। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানে নতুন বিতর্ক শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এক টেলিভিশন সাক্ষাৎকারের পর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিক্ষোভ করেছেন বহু মানুষ। বিক্ষোভকারীরা চুক্তির বিরোধিতা করে আরাকচির পদত্যাগ দাবি করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারী পাকিস্তান দ্রুত চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করলেও ইরানের ভেতরেই একটি অংশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিরোধিতা করে শনিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বহু সংখ্যক মানুষ। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে কথা বলেছিলেন। ফার্স্ট নিউজ এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরা কয়েকজন নারী মন্ত্রণালয়ের ভবনের সামনে অসম্মানিত আরাকচির মৃত্যু হোক, সে অনুপ্রবেশকারী স্লোগান দিচ্ছেন। এ সময় তারা লাল ও কালো পতাকা নেড়ে প্রতিবাদ জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারী পাকিস্তান যে শান্তি চুক্তির কথা বলছে সেটির বিরোধিতা করছেন ইরানের কট্টরপন্থী নেতারা। তাদের দাবি, এই চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে না, বরং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেহরানের কৌশলগত সুবিধা কমিয়ে দেবে। তারা আরো অভিযোগ করেছেন, চুক্তি নিশ্চিত করতে ইরানের আলোচকরা অতিরিক্ত ছাড় দিয়েছেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন, সম্ভাব্য যে চুক্তি নিয়ে
আলোচনা চলছে তাতে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে। ইরান হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করার পর এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর এই অবরোধ আরোপ করেছিল। আরাকচি বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর আগের মতো থাকবে না। তিনি এই সমুদ্র পথকে ইরানের প্রধান প্রতিরোধমূলক হাতিয়ারগুলোর একটি বলে উল্লেখ করেন। একের পর এক বিপদে নেতানিয়াহু। দূরত্ব বাড়াচ্ছেন ইসরায়েলি রাজনীতিবিদরা। লেবাননে যুদ্ধবিরতির খবরকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেবল বিরোধী দলই নয়, খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব ক্ষমতাসীন জোটের সদস্যরাও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়া সহ লেবাননে আক্রমণ বন্ধ করে নেতানিয়াহু নতি স্বীকার করুক, এটি তার জোটের অনেকেই মেনে নিতে পারছেন না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবাননের নির্দিষ্ট কিছু এলাকা ও লক্ষ্যবস্তু মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বার্তা দিয়েছেন। প্রায় একই ধরনের সুর শোনা গেছে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের গলাতেও। বিশ্লেষকদের মতে এর মূল কারণ আসন্ন সাধারণ নির্বাচন। নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে এমন কিছু লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তিনি বাস্তবে পূরণ করতে পারেননি, আর এই সুযোগটিকেই হাতছাড়া করতে চাচ্ছেন না অন্য রাজনীতিকরা। তারা নেতানিয়াহুর এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে জনগণের সামনে তুলে ধরেছেন। নেতানিয়াহুর বিরোধীরা, এমনকি তার জোটের শরিকরাও এখন প্রচার করছেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মার্কিন প্রশাসনের কাছেও তার আগের মতো গ্রহণযোগ্যতা নেই। এই পরিস্থিতিকে পুঁজি করে আগামী অক্টোবরের নির্বাচনে ফায়দা তুলতে মরিয়া সব পক্ষ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন নেতানিয়াহু তার পুরনো কৌশল খাটাতে পারেন। নির্বাচন আরো পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি হয়তো হঠাৎ বড় কোনো বিমান হামলা বা নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করতে পারেন। সূত্র আল জাজিরা। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের আল আদিসা শহরে নবপ্রতিষ্ঠিত একটি ইসরায়েলি সেনা কামান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। সংগঠনটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মারজাইউন জেলার অন্তর্গত আল আদিসায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওই আর্টিলারি ঘাঁটিকে একটি ভারী রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন জনপদের দিকে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তারা যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন হিসেবেই দেখছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে ছোড়া প্রজেক্টাইলগুলো শোমেরা ও স্লোমি এলাকার কাছে গিয়ে পড়ে। এছাড়া গতকাল আরো 2টি প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছিল বলেও দাবি করেছেন আইডিএফ। লেবানন ইসরায়েলের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 2 মার্চ থেকে লেবাননের উপর বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় 3700 জনেরও বেশি মানুষ নিহত, প্রায় 11500 জন আহত এবং 15 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র আল জাজিরা। ইরানি জনগণের প্রতিরোধের কাছে হেরে গেছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি জনগণের সহনশীলতা ও আত্মত্যাগ ইরানের উপর সামরিক হামলার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যকে নস্যাৎ করে দিয়েছে। এর ফলে আগ্রাসনকারীদের উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থতায় পরিণত হয়েছে। 2025 সালের জুনে ইরানের উপর চালানো ইসরায়েলি ও মার্কিন সামরিক হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসমাইল বাঘাই এই দাবি করেন। খবর ওয়ানা নিউজের এক্স পোস্টে ইসমাইল বাঘাই লিখেন, হামলাকারীরা বিজয়ের বিভ্রমে পড়ে আগ্রাসনের পথ বেছে নিয়েছিল। তারা এমন এক জাতিকে লক্ষ্যবস্তু করেছিল যার ইতিহাস প্রতিরোধ এবং শত্রুদের পরাজয়ের গল্প দিয়ে করা। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল এই সামরিক অভিযান শুরু করেছিল। ওই অভিযানে ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং দেশের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শত্রুপক্ষের সমস্ত চক্রান্ত ও বিধ্বংসী পদক্ষেপ সত্ত্বেও ইরানি জনগণের অবিচল ইচ্ছা ও দেশপ্রেম হামলাকারীদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। ফলে শত্রুর সমস্ত পরিকল্পনা শেষ
পর্যন্ত ব্যর্থতা ও অপমানে পর্যবসিত হয়েছে, যা বৈশ্বিক মঞ্চের শক্তি ও জাতীয় মর্যাদা রক্ষার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 2025 সালের জুনের এই সামরিক সংঘাত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি করেছিল, যার মধ্যে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা এবং তেহরানের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভান্ডার সিল করছে ইরান। মার্কিন অভিযানের আশঙ্কার মধ্যেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার আরও সুরক্ষিত করতে ইরান বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সুড়ঙ্গ ধসিয়ে দেয়া, প্রবেশপথে মাইন পাতা এবং বুবি ট্র্যাপ বসানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর দাবি, প্রায় 0.5 টন উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 1 মাস আগেও পরিস্থিতি এমন ছিল না। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে এই ইউরেনিয়াম জব্দে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক চুক্তির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবিত আলোচনায় মূল লক্ষ্য ছিল ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা। তবে এখন এই উপাদান উদ্ধার করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘে ইরানের মিশন এবং হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ চুক্তির কাছাকাছি পৌঁছালেও ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, পরে তা ধ্বংস বা নিরাপদে সরিয়ে নেওয়া হবে। তবে এই প্রক্রিয়া বাস্তবে কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইস্পাহানের ধসে যাওয়া সুড়ঙ্গের ভেতর থেকে এই উপাদান উদ্ধার করা অত্যন্ত জটিল, সময় সাপেক্ষ এবং বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক পরমাণু নিরাপত্তা কর্মকর্তা স্কট রোকার বলেন, পরিস্থিতি সত্য হলে এটি একটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান হবে। তার মতে, যাচাই ও উদ্ধার প্রক্রিয়ায় পুরো দায়িত্ব ইরানের উপর চাপতে পারে, যা ভবিষ্যতে নতুন বিতর্ক তৈরি করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, ইউরেনিয়ামের বড় অংশ ইস্পাহান কেন্দ্রের ভেতর ধসে পড়া সুড়ঙ্গেই রয়েছে, বাকি অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে পারে। এর আগে মার্কিন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল, তবে ঝুঁকি বিবেচনায় তা স্থগিত করা হয়। এরপর থেকে ইরান আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, এই ইউরেনিয়াম উদ্ধার করা কঠিন এবং ইরানকে সামরিক চাপেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সহজ নয়। ওমানের দুকুম বন্দরে নোঙর করা একটি জাহাজে থাকা ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। সেলেস্টিয়াল নামের জাহাজটিতে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পরে তার মৃত্যু হয়। স্থানীয় সময় শনিবার রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতের সরকারি তথ্য বলছে, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে 3 লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই 18,000-এর বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। এর আগে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হয়। এই ঘটনার মাত্র কয়েকদিন পর নতুন করে আরও এক নাবিকের মৃত্যুর ঘটনা ঘটল। আগের ওই হামলার ঘটনা ভারতের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বেসামরিক জাহাজের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে প্রতিবাদ জানিয়ে এক বিরল পদক্ষেপও গ্রহণ করেছে নয়াদিল্লি, সূত্র রয়টার্স। এবছরের মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী একাধিক মুসলিম আলেম ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিকে আটক করে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে এসব গ্রেপ্তারের খবর সীমিত আকারে প্রচার হয়, তবে অনলাইনে এ নিয়ে বিভিন্ন বর্ণনা সামনে আসে। উগ্র ডানপন্থী সংগঠন ও চ্যানেলগুলোর কাছে এসব গ্রেপ্তার ছিল ক্রেমলিন সমর্থিত স্পিরিচুয়াল বোর্ড অব মুসলিম ভেঙে দেওয়ার দীর্ঘদিনের প্রত্যাশিত অভিযানের সূচনা। রাশিয়ার বাইরে পরিচালিত গণমাধ্যমগুলোর মতে, এসব পদক্ষেপ দেশটিতে ইসলাম বিদ্বেষ বাড়ার ইঙ্গিত দেয়, যেখানে আবাসিক ভবনে গণ উপাসনা নিষিদ্ধের নতুন বিতর্কিত আইনকে অনেকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। 2026 সালের মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী 8 জন মুসলিম
আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে আটক করেছে বলে জানা যায়। তাদের মধ্যে ছিলেন কারেলিয়ার সাবেক মুফতি উইসাম বার্ডভিল। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানায় 14 মে শেরেমেতিয়েভো বিমানবন্দরে পুলিশের সঙ্গে অবাধ্যতার অভিযোগে তাকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ফোরতাঙ্গার তথ্য অনুযায়ী রাশিয়ার এফএসবি সংস্থা 12 মে ধর্মযাজক ও বার্ডভিলের ডেপুটি আহমদ তাঙ্গিয়েভকেও আটক করে। রাশিয়ার জনপ্রিয় সংবাদ সাইট লেন্তা.রু জানায় মোরদোভিয়া প্রজাতন্ত্রের মুফতি রয়্যাল আসেনভোকে 19 মে ঘুষ চাওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনটি রাশিয়ার স্পিরিচুয়াল বোর্ড অফ মুসলিমসের একটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে দেয়া হয়। এদের বিরুদ্ধে ঘুষ থেকে অবাধ্যতা পর্যন্ত বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, যদিও কিছু ব্লগার ও কিছু গণমাধ্যম আরো গুরুতর অভিযোগও তুলেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানে ব্যাপক বিক্ষোভ। একের পর এক বিপদে নেতানিয়াহু, দূরত্ব বাড়াচ্ছেন ইসরায়েলি রাজনীতিবিদরা। ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা। ইরানি জনগণের প্রতিরোধের কাছে হেরে গেছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, তেহরান। মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভান্ডার সিল করছে ইরান। ওমানের সাগরে আবারও মার্কিন হামলা, আরেক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের গণগ্রেপ্তার করা হচ্ছে? এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।